ইন্টারোগেট করে, এটা কল্পনা করা যায়? হ্যাঁ, মানে এটা তো, মানে তাহলে রাষ্ট্র কোথায়? তাহলে বাংলাদেশ রাষ্ট্র নাই আসলে। হ্যাঁ, বাংলাদেশ রাষ্ট্র ভারতের একটা ছায়া অধিকৃত জনপদ হয়ে গেছিল। যা খুশি তাই করতে পারতেছে তারা, ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে যা খুশি তাই। এমনকি এসে বলতেছে যে রাজনৈতিক দলগুলোকে বলতেছে তুমি নির্বাচনে যাও, তোমাকে নির্বাচনে যেতে হবে, তাছাড়া জামাত বিএনপি ক্ষমতায় চলে আসবে। হ্যাঁ, এটা এসে ভারতের পররাষ্ট্র সচিব এসে বলতেছে বাংলাদেশের একজন রাজনৈতিক দলের প্রেসিডেন্টকে। হ্যাঁ, তো তাহলে বাংলাদেশের রাষ্ট্র হিসেবে এক্সিস্ট করতেছিল, পুরো রাষ্ট্রটাকে ধ্বংস করে ফেলছিল। এবং আপনি যেটি বলছিলেন, মেজর সুমন আহমেদ কিন্তু বিডিআর এর ঘটনার পর প্রথম ব্যক্তি যিনি ডিজিএফআই নির্যাতনের শিকার হন এবং রয়ের দ্বারা ইন্টারোগেটেড হন আর কি, প্রথম ব্যক্তি। আচ্ছা, র কি বলেছিল, পরিচয় দিয়েছিল যে আমি র থেকে নাকি না, এটা আপনি বলছিলেন, বুঝছেন? সুমন ভাই আপনার আনমিউট করেন, সুমন ভাই আপনি আনমিউট করেন। জি, ইন্টারোগেশনের যেই পর্যায়টাতে আমি দেখতেছিলাম কন্টিনিউয়াসলি ইংলিশে কথা বলতেছে, বাকি যারা ওই ইমরান ইবনে রউফ আর রাশিদুল আলম দুইজন, একজন পলাতক আর একজন এখনো বিজেপিতে আছে, তারা বাংলায় কথা বলতেছে, আর বাকি দুইজন যাদেরকে আমি কাউকে দেখতে পাচ্ছি না, তারা ইংলিশ এবং বাট আমি একটু বুদ্ধি করে বাংলাতে রিপ্লাই গুলা দিচ্ছিলাম। তখন দেখা গেল পজ, মানে আমি বাংলায় বলতেছি ওরা তো বুঝতে পারতেছে না। তখন ডিজিএফআই যে ডেস্ক অফিসার সে সেগুলাকে সম্ভবত ইন্টারপ্রেট করে দিতেছিল, ওই জন্য পজ আসতেছিল। আর আপনি তো দাদা ইন্ডিয়ানদের যে অশুদ্ধ ইংলিশ ডড করে, সেটা আমরা সবাই অভ্যস্ত। তো ওই দুইজন তারা ভারতীয় ছিল, র বা যে কোনো এজেন্সি তারা ভারতীয় ছিল, কেউ পরিচয় দেয় না এবং পরিচয় দিবেও না, তো তারা ওই সাহস তাদের নাই। মানে ওটা ওই 2009 এর ওই ঘটনা। আচ্ছা, এখন ওই যে যিনি ইন্টারভিউ করেছিলেন পরিচয় দিয়ে বাংলাদেশের যে বিজিবি, যে ডিজিএফআই, মানে এখন বিজিবিতে আছে আপনি বললেন, এখনো সে সার্ভিসে? হ্যাঁ, এখনো সে সার্ভিসে। সে কিন্তু ডিজিএফআই তে ছিল না, সে কিন্তু আরেকটা ইউনিটে, সেও আমাদের সাথে একই সাথে পিলখানার ভিতরে ঢুকলো। বাট এবং রাশিদুল আলম সেও তখন কিন্তু ডিজিএফআই এর পোস্টিং এ ছিল না। এই যে অতি উৎসাহী লোক যারা মনে করে যে এই আওয়ামী লীগকে রাখবার এবং বাঁচানোর জন্য তাদেরকে জানপ্রাণ দিতে হবে, তারা সমস্ত কোড এবং আইন ভঙ্গ করে অতি উৎসাহিত হয়ে সেখানে আমাকে ইন্টারোগেট করছে। তো তার মধ্যে রাশিদুল আলম, সে জানে যে সে কতগুলো পাপের সাথে সংশ্লিষ্ট এবং আমি যে তাকে এক্সপোজ করবই, তো সে কিন্তু পালায় চলে গেছে, এখন সম্ভবত ইউএই বা কোথাও আছে। ইমরান ইবনে রউফ সে কিন্তু এখনো আছে বিজেপিতে কর্নেল হিসাবে, মাঝে মাঝে একটু ছবি টবি চেহারা দেখায়। সে এটা আমার সাথে হয়েছে সেটা না, হেফাজতের সেই কিলিং এ, আমরা বলবো শাপলা চত্বরের কিলিং এ সে তো জিয়াউল আহসানের সাথে সরাসরি যুক্ত, কতজনকে খুন করেছে, 7 খুনের মামলা, 7 খুন। তো আমরা তাকে অ্যাকাউন্টেবল করি না কেন এখন? আপনারা তো চেষ্টা করতেছেন, ইলিয়াস চেষ্টা করেছে, কনক এই জিনিসগুলোকে উঠাচ্ছে। এখন অ্যাকাউন্টেবল করার পরে দিন শেষে সিদ্ধান্তটা তো আমি আপনি নিতে পারতেছি না। যারা আপনি কি মনে করতেছেন দাদা যে এইখানে সব চেঞ্জ হয়ে গেছে, হাসিনা চলে যাওয়ার সাথে সাথে হাসিনার রাখা লোকগুলা চলে গেছে? না, হাসিনা রাখা আছে এবং তারা তাদের হাসিনার সময় রাখা লোকগুলো আছে, হাসিনা রাখা লোকগুলো আছে, বাট এটা স্টিল এটাও আমাদেরকে অ্যাকনলেজ করতে হবে যে বাংলাদেশে একটা খুব কনসিডারেবল ফর্মিডেবল সিভিল ফোর্স তৈরি হয়েছে, হ্যাঁ, যেটাকে উপেক্ষা করা খুব সহজ। এবং তারা উপেক্ষা করতে, সেখানে কিন্তু তাদের হাসিনার সময় যে জিনিসটা হচ্ছিল, হাসিনা 14 দাদা সিভিল ফোর্স তো আর ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকতে পারে না, সমস্যা হচ্ছে এটা। না, কিন্তু আমরা সব জায়গা ঠিক হয়েছে, কিন্তু ক্যান্টনমেন্ট তো ঠিক করতে পারি না আমরা চাইলেও। দাদা আমরা তো ওপিনিয়ন বিল্ড করতে পারি, তাই না? আমরা তো ওপিনিয়ন বিল্ড করতে পারি, আমরা জনগণকে বলতে পারি, আমরা এক্সপোজ করে দিতে পারি। হ্যাঁ, এই ইমরান ইবনে রউফের ব্যাপারে আপনি আমার বিডিআর এর যেই ডকুমেন্টারিটা আমি তৈরি করেছিলাম 1 ঘন্টা 25 মিনিটের, সেখানে ইমরান ইবনে রউফের ব্যাপারে সম্পূর্ণ বিস্তারিত বলা হয়েছে, সে কি করেছে, সে কি ছিল। মানে এখন কোথায় আছে? বিজেপিতে আছে, ওটা কি বলছিলা তুমি? হ্যাঁ, বিজেপিতে এখন না, তখন বিজেপিতে, এবং সে নাটক করছিল, সেই নাটকগুলোর বিষয়ে আমি সেখানে তখন বলেছিলাম, বর্ডারে গিয়ে সে নাটক করছে। এখনো যে সার্ভিসে আছে, ওটা কি বলেছিলা তুমি? হ্যাঁ, তখন ওই মুহূর্তে সে উত্তরবঙ্গের একটা ইয়েতে ছিল কমান্ডার হিসাবে। সরি, আমার ল্যাপটপের পাওয়ার আউট হয়ে গেছিল। যেটা বলতেছিলাম, সরি ইফ ইউ অ্যালাউ মি, হাসিনা 14 নির্বাচনের পর থেকে প্রতিটা দিন কিন্তু তার হিসাব ছিল যে সে
ক্ষমতা থেকে সরে যাওয়া মানেই তাদের সবার পতন, কচু কাটা। তো সেই একই অবস্থা হয়ে গেছে, কিন্তু হাসিনা যাদেরকে সেট আপ করে রেখে গেছে, যে স্ক্রিপ্ট লিখে গেছে এখানে যে তোমরা এইভাবে চলবা, তারাও জানে যে তাদের একজনও যদি সরে যায় তাদের শক্তি ক্ষয় এবং তারা উইক হয়ে যাবে। তো সেই জায়গা থেকে আমি মনে করি আমরা চাবো, বাট এটা এক্সপেক্ট করা খুব মানে স্বাভাবিক না যে তারা তাদের ভুল বুঝতে পেরে তাদের খারাপ লোকগুলাকে সবাইকে সরাই দিবে, বা তারা ভালো হয়ে যাবে, অজু করে তারা শুদ্ধ হয়ে যাবে। আমি আশাটুকু করি না, বিকজ আমি দেখেছি তারা এখনো কিভাবে প্রতিটা জায়গায় তাদের লোককে বসায় রাখছে, এবং সেই কারণে আমি মনে করি যেই ঘোষণাটুকু আসছে সেটা মন্দের ভালো, যে আওয়ামী লীগকে সেই পর্যন্ত কার্যক্রম বন্ধ রাখা হচ্ছে। দ্যাটস মাই পয়েন্ট। তো এই পিনাকিটা ধরেন, আমরা যে রাশিদুজ্জামান, ব্রিগেডিয়ার রাশিদ যে সরাসরি নির্যাতন করছিল, আমরা অনেকবার আলোচনা করছি, সুমন ভাই ক্লেম করছে তাকে সাম্প্রতিক সময়ে যে আপনার হজ করার নামে পারমিশন দিয়ে মক্কা থেকে সে কানাডা চলে গেছে, যতটুকু আমরা জানি। ইমরান ইবনে রউফ এখনো বহাল। তো আমি যেটা বলতে চাচ্ছি, তাহলে আমার পরবর্তী সংস্কারটা কি রাষ্ট্রের? ধরেন কথা প্রসঙ্গে চলে আসলো, এখন ধরেন আর্মি ব্যাপারে আমরা অনেক রকমের বিষয় আমরা দেখছি, এবং ধরেন বিপ্লব পরবর্তী সময়েও সেনাপ্রধান চাচ্ছেন যে রিফাইন্ড আওয়ামী লীগ তৈরি করতে, যারা বিপ্লবের সঙ্গে সরাসরি যুক্ত তাদেরকে ডেকে তিনি সেই প্রস্তাব দিচ্ছেন যে আওয়ামী লীগকে বাদ দেওয়া যাবে না, একটা রিফাইন্ড আওয়ামী লীগ করতে হবে। তিনি অনেকটা হুমকির মতো কথা বলছেন। ডক্টর ইউনূসের সঙ্গে একটি দূরত্ব তার বডি ল্যাঙ্গুয়েজ থেকে আমরা বুঝতে পারি যে, এবং আসিফ মাহমুদের কথা থেকে আমরা বুঝতে পারি যে তিনি বুকে পাথর চাপা যে দিয়েছিলেন ইউনূসকে মেনে নেওয়ার জন্য, সে পাথর এখনো বুক থেকে উঠে নাই ওনার। তো এখন পরবর্তী সংস্কারটা কি, আমরা কোন দিকে যাব? দাদা শুরু করবেন না ইলিয়াস? আমি একটু বলতে চাই, আমি ইয়ে নিয়ে বলতে চাই, যেহেতু আমরা সবাই এখানে আছি। আমার আজকেও একজন খুব গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টার সাথে কথা হলো দীর্ঘ সময়, 40 মিনিট। তো আমি ওইখানে কয়েকটা জিনিস বললাম আর কি, আমি বলে রাখি। আমি বললাম যে দেখেন, আপনাদের সরকার তো রাজনৈতিক সরকার না, আপনাদের কারোই রাজনীতি করার কোনো অভিজ্ঞতা ছিল না, কিন্তু সরকার হচ্ছে একটা পলিটিক্যাল ইনস্টিটিউট। বাংলাদেশের সবচেয়ে বড়, সবচেয়ে প্রধান এবং সবচেয়ে ক্রুশিয়াল পলিটিক্যাল ইনস্টিটিউট হচ্ছে বাংলাদেশ সরকার। এবং আপনারা এই সরকারটা চালাচ্ছেন, কিন্তু আপনারা কেউই পলিটিক্যাল না। এবং এর কারণে আপনাদের যে পলিটিক্যাল ভ্যাকাম, সেই পলিটিক্যাল ভ্যাকামটাকে পূরণ করতে হয় অ্যাক্টিভিস্টদেরকে। এবং আমি খুব ক্যাটেগরিক্যালি নাম ধরে বলছি যে দেখেন, আপনার সরকারের পেছনে একটা বড় ধরনের পিপলস মোবিলাইজেশন, পিপলস সাপোর্ট মোবিলাইজ করেছে 3 জন মানুষ, আপনারা মানেন বা না মানেন, পিনাকি, ইলিয়াস আর কনক সারোয়ার। হ্যাঁ, তো আমি ওনাকে বললাম যে আচ্ছা দেখেন, এই যে প্রফেসর ইউনূস কাতারে গেলেন, কাতারে যে কথা বললেন, ডায়াসপোরার সাথে কথা বললেন, তো কিছু সময় কাটালেন, তো প্রফেসর ইউনূসের কি মনে হয় না যে পিনাকি, ইলিয়াস, কনক সারোয়ারের সাথে একটু বসে কথা বলি, ওরা কি ইয়ে করে? কেন মনে হলো না 9 মাসে? মানে আমরা কি কামলা, যে আমরা কামলা দিয়ে যাব সারাক্ষণ? আমরা তো কামলা না। হ্যাঁ, এবং সেই কারণে ওনারা একের পর এক মিস্টেক করছে। এবং যখন দেখে যে জনগণ মাঠে নামছে, রাস্তায় আছে, পিপলস সাপোর্ট আছে, তখন ওনারা একটা সাহসী পদক্ষেপ নিতে পারে। কিন্তু ওনারা প্রোঅ্যাক্টিভ হয়ে কখনোই পিপলস ভয়েস যারা রেইজ করে তাদের সাথে এনগেজ হওয়ার প্রয়োজনীয়তাটা মনে করে না, বোধ করে না। উপদেষ্টারা হয়তো করে, কিন্তু এটা প্রফেসর ইউনূসকে করতে হবে, এটা আমি মনে করি। এবং